দেশে বেকারত্বের হার এখনও আশানুরূপ কমেনি মন্তব্য করে সমস্যার সমাধানই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। যুব উদ্যোক্তাদের কর্মশালায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়াতে কাজ করছে সরকার। ২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণে সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের ৬৩ ভাগ তরুণ জনগোষ্ঠীকে সঠিকভাবে কাজে লাগাতে চায় অন্তর্বর্তী সরকার। সে লক্ষ্যে উদ্যোক্তাদের সহায়তা নিশ্চিতের উপর গুরুত্ব দেয়া হচ্ছে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডায় যুব উদ্যোক্তাদের এক কর্মশালায় যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রধান কারণ ছিল বেকারত্ব, কিন্তু এ হার তেমন কমেনি বলেও মন্তব্য করেন তিনি। যেই পরিসরে বা যেই সংখ্যায় কাজ হওয়া প্রয়োজন ততটুকু ক্যাপাসিটি আসলে ততটুকু ওই লেভেলে হয়তো আমরা কাজ করতে পারছি না। তবে আমরা এফিশিয়েন্টলি কাজ করার চেষ্টা করছি এবং আমাদের সামনের পলিসিগুলো সেভাবে নেওয়ার দিকে মনোযোগ দিচ্ছি। এই যে ইনফর্মাল সেক্টরটা আছে, অপ্রাতিষ্ঠানিক অর্থনীতি যেটা আছে, সেই অর্থনীতিকে যদি আমরা প্রোপেল করতে চাই তাহলে আমাদের স্টার্টআপের উপর পর্যাপ্ত ফোকাস থাকতে হবে। কর্মশালায় বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়াতে বাংলাদেশকে ব্র্যান্ডিং করা হচ্ছে। পেপারে লিখেন যে এফডিআই কত আসলে, এটা বেশি আসলে ভালো, খারাপ কম আসলে বিডা কোনো কাজ টাজ করে না। সো উই ট্রাই টু ফোকাস অন বিগ এফডিআই প্লেয়ার হু ক্যান ব্রিং 100 মিলিয়ন নেক্সট টাইম, এন্ড বাকিরা ইজ নট আওয়ার প্রবলেম। কর্মশালায় উদ্যোক্তাদের কাছ থেকে নানা পরামর্শ ও প্রস্তাব বিশ্লেষণ করে পলিসি উন্নয়নে কাজে লাগানো হবে বলেও জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যাংক খাতে গ্রাহকের আস্থা কিছুটা ফিরে আসলেও বিনিয়োগ ও নতুন কর্মসংস্থান না হওয়ায় মে মাসে আমানতের প্রবৃদ্ধি কমে ফের ৮%-এর নিচে নেমে এসেছে। এবছর এটি সর্বনিম্ন মাসিক প্রবৃদ্ধি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে চলতি বছরের মে মাস শেষে ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ বেড়ে দাঁড়ায় 18.32 লাখ কোটি টাকা। তবে আমানত বাড়লেও গত বছরের মে মাসের চেয়ে এবছর প্রবৃদ্ধি কমেছে 1.04%। মূলত গত বছরের জুনের পর থেকে আমানত প্রবৃদ্ধি কমতে থাকে। চলতি বছরের জানুয়ারিতে কিছুটা বাড়লেও এপ্রিল থেকে আবারও নিম্নমুখী ধারায় ফিরে এসেছে আমানতের প্রবৃদ্ধি। এ ধারাবাহিকতায় মে মাসে এবছরের সর্বনিম্ন প্রবৃদ্ধি হয়েছে। ব্যাংক কর্মকর্তারা জানান, মূল্যস্ফীতি কিছুটা কমলেও বিনিয়োগ না থাকায় নতুন কর্মসংস্থান হচ্ছে না, ফলে মানুষের আয় বাড়ছে না, এতে আমানতও কমছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে পদত্যাগ করেছেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দ উল্লাহ আল মাসুদ। বৃহস্পতিবার তিনি পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দেন। তার বিরুদ্ধে অনিয়ম সহ নানা অভিযোগ রয়েছে। এর আগে 22 আগস্ট ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। 5 সদস্যের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করা হয় সোনালী ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করা ওবায়দ উল্লাহ আল মাসুদকে। চেয়ারম্যান হওয়ার পর সম্প্রতি তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে পায় কেন্দ্রীয় ব্যাংক। 15 জুলাই ওবায়দুল্লাহ আল মাসুদ ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করে বিএফআইইউ। 16 জুলাই ইসলামী ব্যাংক বিশেষ অভিযানে যায় সংস্থাটি। এর আগে 3 জুলাই কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর কবির আহমদ ওবায়দুল্লাহ আল মাসুদকে জরুরি ভিত্তিতে ডেকে পাঠান। ওই সময় তাকে পদত্যাগ করতে বলা হয় বলে জানা যায়। ব্যক্তির বিরুদ্ধে কোনো আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে তখনই সাধারণত বিএফআইইউ এই ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকেন। তার বর্তমান পদে, দ্যাট ইজ চেয়ারম্যান হিসেবে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান থাকার, কন্টিনিউ করার নৈতিক যোগ্যতা তার নেই বলে ওনার নিজের কাছেই মনে হয়েছে। এই কারণেই উনি ব্যক্তিগত কারণে তার পদত্যাগপত্র বাংলাদেশ ব্যাংকের কাছে পেশ করেছেন। সর্বজনীন পেনশনের স্কিমে ইসলামী সংস্করণ চালু করতে যাচ্ছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। এতে সহজ করতে ইতোমধ্যেই একজন আন্তর্জাতিক পরামর্শক নিয়োগ করা হয়েছে। ইসলামী সংস্করণের পাশাপাশি স্কিমগুলোতে বীমা সুবিধা অন্তর্ভুক্ত করার বিষয়েও ভাবছে কর্তৃপক্ষ। এছাড়া ব্যাংক কর্মকর্তা, কর্মচারী এবং এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের পেনশন প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা করছে। প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা, এই 4 স্কিমের পাশাপাশি ইসলামিক সংস্করণ হলে গ্রাহক সংখ্যা বাড়ার আশা করছে পেনশন কর্তৃপক্ষ। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির অর্থায়নে আন্তর্জাতিক পরামর্শদাতাকে 4টি প্রকল্পেই ইসলামিক সংস্করণ বাস্তবায়নের পরিকল্পনার দায়িত্ব দেয়া হয়েছে।
সংস্কারের পাশাপাশি এনবিআর কর্মীদের এখন বিশ্বাস ও আস্থা বাড়ানো জরুরি। এতে রাজস্ব আদায়ে আরও ইতিবাচক ভূমিকা রাখবেন তারা, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। যৌক্তিক সংস্কারের আগে কর্মীদের মতামতকেও প্রাধান্য দেওয়ার পরামর্শ তাদের। আন্দোলনকারীরা বলছেন, বদলি, প্রত্যাহার ও দুদক আতঙ্কে কাজে মনোযোগী হতে পারছেন না তারা। যৌক্তিক সংস্কার ও চেয়ারম্যানের অপসারণের দাবিতে ১.৫ মাসেরও বেশি সময় আন্দোলন করেন এনবিআর কর্মকর্তা ও কর্মচারীরা। সারা দেশের কাস্টমস ও বন্দরে পালন করে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। আন্দোলন প্রত্যাহারের সপ্তাহ না যেতেই এনবিআর কর্মকর্তাদের বরখাস্ত ও বাধ্যতামূলক অবসরে পাঠানোর পাশাপাশি ১৬ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক। গণক্ষমা চাওয়া শুরু করলেও এখনও এনবিআর কর্মীদের মনোবল রয়েছে তলানিতে। ফলে ভয় নিয়ে কাজে মনোযোগী হতে পারছেন না আন্দোলনে অংশ নেয়া অনেক কর্মী। চেয়ারম্যান স্যারও বলেছেন যে আমরা সবাই সবকিছু ভুলে আমরা একসাথে আমাদের রেভিনিউ আদায় কার্যক্রম দেবো। এত কিছু বলার পরেও যদি কার্যক্রম হয় তখন মানুষের তো আস্থার সংকট হয়। এনবিআর সংস্কারে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে প্রয়োজনীয় সকল সংশোধনী না আনা পর্যন্ত জারিকৃত অধ্যাদেশটি কার্যকর হবে না। তারই ধারাবাহিকতায় সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে ৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে রাজস্ব বোর্ড। বিশ্লেষকরা বলছেন, সংস্কার কার্যক্রমের পাশাপাশি রাজস্ব বিভাগকে আরও চাঙ্গা করতে কর্মীদের মনোবল বাড়ানো জরুরি। কাজ করে আপনারা বাংলাদেশের জনগণকে আশ্বস্ত করেন যে আপনারা বাংলাদেশের জন্য আপনাদের বিরাট ভূমিকা রয়েছে। আপনাদের কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের এনবিআরে শৃঙ্খলা ফিরে আসবে। বর্তমান পরিস্থিতিতে কর্মীরা কতটা শৃঙ্খলায় ফিরেছে তা তাদের কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। পাশাপাশি সংস্কার কাজে এনবিআর কর্মীদের মতামতকেও প্রাধান্য দেওয়ার আহ্বান বিশ্লেষকদের। যাদেরকে নিয়ে সংস্কার করা হবে তাদেরকে যদি আমরা কথা বলার সুযোগ না দিই এই কমিটিতে, তাহলে কিন্তু তাদের বক্তব্যগুলো কিন্তু এই সংস্কার কমিটির কাছে রিফ্লেক্টেড হবে না। ব্যবস্থাপনা বিভাগ এবং নীতি বিভাগের মধ্যে যেন একটা সমন্বয় বা যোগসূত্র তৈরি হয়। দেশের স্বার্থে এবং কাঙ্ক্ষিত রাজস্ব আদায়ে সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বানও বিশ্লেষকদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক কমাতে তৃতীয় দফার আলোচনা শুরুর আগে ব্যবসায়ী, অর্থনীতিবিদ ও বিভিন্ন মন্ত্রণালয়ের মতামত নেবে বাংলাদেশ। পাশাপাশি মার্কিন ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সক্রিয়ভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। এর অংশ হিসেবে বুধবার যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি কোম্পানি শেভরন ও এক্সিলারেট এনার্জির সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, 18 জুলাই ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের সঙ্গে ভার্চুয়াল বৈঠক এবং 22 জুলাই আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশনের সঙ্গে আরেকটি বৈঠকের কথা রয়েছে। শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের যেসব কোম্পানি বাংলাদেশের সঙ্গে ব্যবসা করছে সেসব কোম্পানির মতামত নেয়ার পাশাপাশি তাদের সহযোগিতা চাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। ঊর্ধ্বমুখী ধারায় ফেরার পাশাপাশি ঢাকার শেয়ার বাজারে লেনদেনের গতিও বাড়তে দেখা গেছে। আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে 8 মাস পর লেনদেন ছাড়িয়েছে 750 কোটি টাকার বেশি। শেয়ার দর বেড়েছে 38 ভাগ প্রতিষ্ঠানের। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 132.17 পয়েন্ট। বৃহস্পতিবার দিনের শুরু থেকেই ইতিবাচক ছিল ঢাকার শেয়ার বাজার। প্রথম 30 মিনিটে প্রধান সূচক বাড়ে প্রায় 36 পয়েন্ট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চলতে থাকে সূচকের উত্থান পতন। তবে দিন শেষে ডিএসইএক্স সূচক 15.58 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5132 পয়েন্টে। সূচকের সঙ্গে ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। আজ মোট লেনদেন হয় 789 কোটি 68 লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে প্রায় 55 কোটি 21 লাখ টাকা। হাতবদলে অংশ নেয়া 396টি কোম্পানি মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 153টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে 180টি এবং অপরিবর্তিত 63টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম ব্র্যাক ব্যাংক, দ্বিতীয় সিপাল বিচ রিসোর্ট, তৃতীয় অবস্থানে লাভেলো। শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকায় প্রথম রহিমা ফুড, খুলনা পাওয়ার দ্বিতীয়, তৃতীয় অবস্থানে বিবিএস কেবলস।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 132.17 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 14,329 পয়েন্টে। লেনদেন 6,71,00,000 টাকা শেয়ার। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের জাহাজ নির্মাণ শিল্প বৈশ্বিক মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে। ভবিষ্যতে বিনিয়োগকারীদের সাথে টেকসই নীতি নিয়ে পাশে থাকার জন্য কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ। দুপুরে চট্টগ্রামে বেসরকারি জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপ ইয়ার্ডের 2টি টাগবোট হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা জানান তিনি আরও বলেন, বর্তমানে বিশ্বের প্রায় $400 বিলিয়ন জাহাজ নির্মাণ খাতে বাংলাদেশ আরও অংশীদারিত্ব বাড়াতে চায়। এজন্য বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে। মারওয়ান শিপিং প্রতিষ্ঠান গত জানুয়ারিতে একটি ল্যান্ডিং ক্রাফট রপ্তানি করেছিল। আগামী অর্থবছরে আরও 5টি জাহাজ রপ্তানির পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়। আমাদের শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি অনেক বিপর্যয়ের মধ্যে দিয়ে পার করেছে। সেই বিপর্যয় আমরা গত কয়েক বছরে কাটিয়ে ওঠার চেষ্টা করছি এবং সেটার অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশ থেকে আবার জাহাজ রপ্তানি শুরু হয়েছে। মুগ্ধতা ছড়াচ্ছে রাঙামাটি শহরের ফিশারি এলাকায় সংযোগ সড়ক বাঁধ। সড়কের গুরুত্বপূর্ণ 3টি এলাকাকে এক সূত্রে বেঁধেছে এটি। নির্মাণের 6 দশক পর সংস্কারে পেয়েছে নতুন রূপ। এর সাথে ভিন্ন মাত্রা যোগ করেছে লেক ভিউ গার্ডেন। বাহারি ফুল আর সবুজের সমারোহ আকর্ষণ বাড়িয়েছে দর্শনার্থীদের। প্রকল্পের কাজ শেষ হওয়ার পরও সঠিক রক্ষণাবেক্ষণ ও নজরদারি বাড়ানোর দাবি স্থানীয়দের। দৃষ্টিনন্দন কাপ্তাই লেকের জলরাশি আর তার মাঝে চোখ জোড়ানো সবুজের সমারোহ। রাঙামাটি শহরের বনরূপার সাথে রিজার্ভ বাজার ও তবলছড়িকে যুক্ত করতে তৈরি করা হয়েছিল ফিশারি সংযোগ সড়ক বাঁধ। সংস্কারের মাধ্যমে 6 দশক পর এবার নতুন রূপ পেয়েছে বাঁধটি, আর এতে ভিন্ন মাত্রা যোগ করেছে রোডস লেক ভিউ গার্ডেন। পুরোটা জুড়ে রয়েছে নানা ধরনের গাছপালা আর বাহারি ফুলের মেলা। ঘুরে বেড়ানোর পাশাপাশি প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটানোর রয়েছে ব্যবস্থা। 2019 সালে 20 লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। শীঘ্রই পুরোপুরি কাজ শেষের আশা কর্তৃপক্ষের। তবে এরই মধ্যে সেখানে ভিড় করেছেন রাঙামাটিতে বেড়াতে আসা পর্যটকরা। পার্কের মতো মানুষজনের হাঁটার ব্যবস্থা হয়েছে, মনোরম সুন্দর পরিবেশ, দেখতে ভালো লাগতেছে। জায়গাটাতে দাঁড়িয়ে আশেপাশের পরিবেশটাকে উপভোগ করতে পারতেছি। এখন বাঁধের একটা সুন্দর রক্ষণাবেক্ষণ হয়েছে, তার পাশে হাঁটা জায়গার জন্য সুন্দর একটা মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে। বাংলাদেশ সড়ক বিভাগকে ধন্যবাদ এরকম একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য। এই কাজটা আশা করি আগামী 1 মাসের মধ্যে সমাপ্ত হয়ে যাবে। তো এখন আমাদের চিন্তা হলো যে কাজটা সমাপ্ত হলে হবে না, এটাকে সঠিকভাবে মেনটেন করতে হবে। এটা নিয়ে আমাদের যে চিন্তা আছে যে এই কাজটা আমরাই আমাদের রোড স্যানিটাইজার ফান্ড থেকে মেনটেন করব এবং যাতে এটার সৌন্দর্য যেটুক হয় এটা অক্ষুণ্ণ থাকে। 1964 সালে নির্মিত বাঁধটি 2017 সালে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত হয়। 663 মিটার দীর্ঘ বাঁধের একপাশে ধস ঠেকাতে প্রাচীর নির্মাণ ও মাটি ভরাট করে সম্প্রসারণ করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টানা 15 দিনের বৃষ্টিতে লক্ষ্মীপুরে কয়েকশো হেক্টর সবজির জমি পানির নিচে তলিয়ে গেছে। এতে আগাম সবজি বাজারজাত করতে না পেরে লোকসানের মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা। এছাড়া বৃষ্টির পানিতে ভেসে গেছে 500-র বেশি পুকুর ও ঘেরের মাছ, আর এখনও পানির নিচে তলিয়ে আছে 500 হেক্টর আমনের বীজতলা। লক্ষ্মীপুর সদর উপজেলার সুতারগোপ্টা, ভবানীগঞ্জ, পিয়ারপুর ও মিয়ারবেড়ি এলাকার যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি। টানা 15 দিনের বৃষ্টিতে শত শত একর জমির ফসল এখন পানির নিচে। এই অঞ্চলের 2/3 জমিতে চাষ হয় বর্ষাকালীন সবজি। আগাম সবজি বাজারে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন কৃষকরা, তা এখন আটকে থাকা বৃষ্টির পানির নিচে। শসা, সরষিন্দে, করল্লা, আমাদের গাই গৃহস্থী যেটাই আছে এখন এটা নষ্ট হয়ে গেছে। পুকুরের মাছ সব বাসে চলে গেছে, তারপরে গরম পানি। শুধু সবজি চাষই নয়, বড় ক্ষতি হয়েছে মাছ চাষেও। বৃষ্টির পানিতে 500-রও বেশি পুকুর ও ঘেরের মাছ ভেসে যাওয়ায় বিপাকে ব্যবসায়ীরা। পুকুরের মাছ গেছে, জালাচান্দি গেছে, আর কুমড়া, শসা, কদু এগুলা চলে গেছে। আমরা কৃষি পানি বন্ধ, গড়ও থাকতে পারে না।
টানা বৃষ্টিতে সদর উপজেলায় 1100 হেক্টর আমনের বীজতলার মধ্যে প্রায় 500 হেক্টর পানির নিচে তলিয়ে গেছে। উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ আছেন, তাদেরকে নির্দেশনা দিয়েছি মাঠের যে তথ্যগুলো আছে সেগুলো বিস্তারিতভাবে আনার জন্য। কতটুকু কি ক্ষতিগ্রস্ত হয়েছে বা আদৌ ক্ষতিগ্রস্ত হবে কিনা সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা। কৃষি বিভাগের ধারণা, টানা বৃষ্টিতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 15 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।